আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী তাদেরকে জানাই নমস্কার, আদাব, ভালোবাসা। পাবনা টিভির নিয়মিত আয়োজন অগ্রগতির আটঘরিয়া ঈশ্বরদীর ৪ পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আজ ৭ ফেব্রুয়ারি, রোজ শনিবার। আপনারা জানেন যে আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন। এই নির্বাচনে আমাদের আটঘরে ঈশ্বরদীর জনমানুষের, যারা শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা, অর্থনীতি, ক্রিয়া, বিভিন্ন বিষয় নিয়ে যারা সারাটা জীবন ধরে চর্চা করে গেছেন, তাদেরকে নিয়েই আমরা আলোচনা করে থাকি। এবং এই আলোচনার উদ্দেশ্য হচ্ছে জনপ্রতিনিধি যেই নির্বাচিত হন না কেন, তাদের কাছে আমাদের এই প্রত্যাশা বা দাবিগুলো তুলে ধরা, বা আমরা একটা সুন্দর আগামীর ভবিষ্যৎ গড়ব, এই প্রত্যয়কে সামনে নিয়ে এগিয়ে যাওয়া। আজকের এই আলোচনায় আমন্ত্রণ জানিয়েছি ঈশ্বরদী আটঘরিয়ার সাংস্কৃতিক অঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র, অধ্যাপক হাসানুজ্জামান, যিনি মুখ্য সমন্বয়ক এবং সাংবাদিক, মুখ্য সমন্বয়ক, নোঙ্গর সাহিত্য সংসদ। হাসান ভাই, আপনাকে স্বাগত জানাই আজকের আলোচনায়। ধন্যবাদ শামীম আহসান, অসংখ্য ধন্যবাদ। পাবনা টেলিভিশনকে ধন্যবাদ। এবং আজকের যে এই যে অগ্রসর ঈশ্বরদী আটঘরিয়ার এই যে বিষয়বস্তু, একটি চমৎকার একটি বিষয়বস্তু। এরকম একটি বিষয়বস্তু নিয়ে আজকের যে আলোচনার সূচনা করা হয়েছে, এটা নিঃসন্দেহে একটি ভালো, এবং এই আলোচনার মধ্য দিয়ে নিশ্চয়ই একটি উত্তর বেরিয়ে আসবে, যেটা আমাদের ঈশ্বরদী এবং আটঘরিয়াবাসীর জন্য নিশ্চয়ই মঙ্গল বয়ে আনবে। তো আমার যে বিষয়টা আজকে আমি বলতে, হাসান ভাই, আমরা আলোচনায় আসবো। আমাদের আরো দুইজন অতিথি আছে, তাদেরকে আগে আমরা মঞ্চে ইন্ট্রোডিউস করিয়ে নিই। আমাদের আলোচনায় আজকে অংশগ্রহণ করবেন আর একজন ঈশ্বরদীর মানে উজ্জ্বল, আমি নক্ষত্রই বলবো, যিনি বিশিষ্ট ব্যবসায়ী এবং ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক এবং রাজশাহী বেতারের একজন সঙ্গীত শিল্পী এস আলমগীর। আলমগীর ভাই, আপনাকে স্বাগত জানাই আজকে পাবনা টিভির আয়োজনে। আলমগীর ভাই। আলমগীর ভাই, আচ্ছা, সম্ভবত আলমগীর ভাই একটু হয়তো আছেন আমাদের অডিয়েন্সে। আমরা আমন্ত্রণ জানাচ্ছি ঈশ্বরদীর আরেকজন প্রথিতযশা সাংবাদিক এবং সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক এবং সমকাল জাতীয় দৈনিক সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সাংবাদিক সেলিম সর্দার। সেলিম ভাই, আপনাকে স্বাগত জানাই। হ্যাঁ, আলমগীর ভাই এসছেন। আমরা আবার একটু আলমগীর ভাইকে জানাই যে এস আলমগীর বিশিষ্ট ব্যবসায়ী এবং ঈশ্বরদী সাংস্কৃতিক সাধারণ সম্পাদক এবং রাজশাহী বেতারের একজন সঙ্গীত শিল্পী। আলমগীর ভাই, আপনাকে স্বাগত জানাই আজকের পাবনা টিভির আয়োজনে। আলমগীর ভাই, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, নেটের প্রবলেম দেখা যাচ্ছে। আচ্ছা, সেলিম ভাই শুনতে পাচ্ছেন? সেলিম ভাই শুনতে পাচ্ছেন? ভাই, আমি মাঝখানে বোধহয় একটা রিং আসছিল, জন্য আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, পরে আবার জয়েন করছি। সেলিম ভাইকে আমরা পরিচয় করিয়ে দিই। সেলিম সর্দার ঈশ্বরদীর একজন প্রথিতযশা সাংবাদিক, যিনি ঈশ্বরদী থেকে প্রকাশিত সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক এবং দৈনিক সমকাল, যে জাতীয় পত্রিকা, তিনি সম্পাদক এবং একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। দীর্ঘদিন আমরা একসাথে কাজ করে যাচ্ছি। সেলিম ভাই, আপনাকে স্বাগত জানাই। আমরা আলোচনায় চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন হাসানুজ্জামান ভাই কাছে। হাসান ভাই, আপনি দীর্ঘদিন যাবত সাংস্কৃতিক অঙ্গন, শুধু ঈশ্বরদীতে না, আন্তর্জাতিক পরিমণ্ডলেও
আপনি একজন পরিচিত মুখ, কবি সাহিত্যিকদের আপনার একটা আন্তর্জাতিক সম্মেলন করে থাকেন প্রতি বছরে। আমারও সৌভাগ্য হয়েছে বেশ কবার অংশগ্রহণ করবার। আপনি যেহেতু আন্তর্জাতিক পরিমণ্ডলের এই সাহিত্য সংস্কৃতি নিয়ে চর্চা করে থাকেন, আমাদের এই সাহিত্য এবং শিক্ষা বিভাগকে, শিক্ষার উন্নয়ন এবং সাংস্কৃতিক উন্নয়নকে আগামী জনপ্রতিনিধিদের কাছে আপনার কি প্রত্যাশা, এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ শামীম আহসান, এবং আমার সাথে যে সকল অতিথি রয়েছেন, বিশেষ করে আমাদের প্রথিতযশা সাংবাদিক সেলিম সর্দার, আমাদের ঈশ্বরদী সাহিত্য এবং সংস্কৃতি পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক এস আলমগীর, এবং সেই সঙ্গে আমি দেখতে পাচ্ছি না আমাদের শাহিন যেহেতু আমার সরাসরি ছাত্র এবং সেও একজন গুণী মানুষের ভিতরেই একজন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সম্পাদক। আচ্ছা, আমি শামীম আহসানকে ধন্যবাদ জানিয়ে আমি আলোচনাটা সূত্রপাত করার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে আমি 92 সাল থেকে আমি শিক্ষকতা শুরু করেছি। আজকে বোধহয় 26/4 প্রায় হ্যাঁ 34 বছর হতে যাচ্ছে শিক্ষকতায় রয়েছে। এবং আমি ছোটবেলা থেকেই সংস্কৃতি পরিমণ্ডলের সঙ্গে সম্পৃক্ত রয়েছি। সেটা স্কুল জীবনে ছিলাম, হাই স্কুল জীবনে ছিলাম, কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে। তো বিশ্ববিদ্যালয় থেকে আমি যখন কলেজে যোগদান করি, তারপরে কম বেশি সেইভাবে না হলেও আমি কম বেশি সাহিত্য এবং সংস্কৃতি, বিশেষ করে কবিতার সাথে আমার একটা সম্পৃক্ততা দীর্ঘদিন ধরেই আছে। আমি বিশেষ করে নোংর সংগঠনের সঙ্গে আমি সম্পৃক্ত এবং বেশ কয়েকটি ঈশ্বরদীতে আন্তর্জাতিক বলি আর 3টা দেশ মিলে বলি, যেটাই বলি না কেন, কয়েকটি উৎসব আমরা করেছি। তো আমি প্রথমেই আমার শিক্ষা ডিপার্টমেন্ট সম্পর্কে আমি একটু বলি। সেটা হচ্ছে যে ঈশ্বরদী এবং আটঘরিয়া, যেহেতু আমি শিক্ষকতা করি এবং এই শিক্ষা ক্ষেত্রে যে সমস্যাগুলা, এই সমস্যাগুলার সঙ্গে আমি তো যথেষ্ট পরিচিত। কেননা এক সময় এই ঈশ্বরদী এবং আটঘরিয়ায় বিভিন্ন যে কলেজগুলো আছে, সেই সকল কলেজ থেকে ছেলেমেয়েরা প্রতি বছরই ভালো ফলাফলের মধ্য দিয়ে উচ্চ শিক্ষায় তারা যথেষ্ট পরিমাণ প্রতিভার স্বাক্ষর রাখত। এই মেডিকেল কলেজ বলেন, এই বিশ্ববিদ্যালয় বলেন, তারা সেখানে চান্স পেয়েছে এবং ভবিষ্যতে অনেকেই আমার ছাত্ররা যারা বা আমার অন্য কলেজের স্টুডেন্টরাও ভালো ডাক্তার, নামকরা চিকিৎসক হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রফেসর হয়েছে। যেমন আমারই অনেক কয়েকজন ছাত্র ছাত্রী যারা একজন বাংলাদেশের সেরা চিকিৎসকদের মধ্যে কয়েকজন। তো এরকম বিষয়গুলো আমাদেরকে আশান্বিত করত, আমাদের মনটা খুব ভালো লাগতো সেই সময় যখন প্রতি বছরই এইরকম 2-4-5 জন করে তারা বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে তারা নিজের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে তারা স্থান করে নিত। কিন্তু খুব দুঃখজনক এবং হতাশাজনক হলেও সত্য যে বর্তমান আমাদের ঈশ্বরদী আটঘরিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে যারা মানে পাশ করে বা উত্তীর্ণ হয়, তারা কেবলমাত্র সরকারি কলেজ ব্যতীত অন্যান্য বেসরকারি যে কলেজগুলো আছে সেই সকল ছাত্রছাত্রীরা সেই আগেকার মতো সেই মেডিকেল কলেজ বলি, বিশ্ববিদ্যালয় বলি, সেই সুযোগগুলো তারা পাচ্ছে না। এই না পাওয়ার পিছনে যে কারণটা, অনেকগুলা কারণ রয়েছে। তার ভিতরে আমার কাছে যেটা মনে হয় যে গত কয়েক বছর ধরে, মানে গত দশক ধরে, 1 থেকে 1.5 দশকের মধ্যে আমাদের কলেজগুলাতে যে শিক্ষার যে পরিবেশটা ছিল, সেই পরিবেশগুলা
অনেকটাই নিম্নমানের হয়ে গিয়েছে। তো এই নিম্নমানের কেন হলো, তার পিছনে অনেক কারণ রয়েছে। তার ভিতরে কারণ হচ্ছে যে আহ, শিক্ষা আহ, বিভাগে, বিশেষ করে আমাদের কলেজগুলা, স্কুলগুলাতে রাজনৈতিক যে হস্তক্ষেপ করা হয়েছে নগ্নভাবে, তো সেই হস্তক্ষেপের একটা নমুনা আমি দিই। সেটা হচ্ছে যে যে একদম অর্থের বিনিময়ে অযোগ্য মানুষগুলাকে, মানে আমি খুব দায় নিয়ে কথাটা বলছি, দায়িত্ব নিয়ে কথাটা বলছি, এক্ষেত্রে আমি কোনো সমস্যা মনে করি না এই সত্য কথা বলার ক্ষেত্রে, যে আমাদের কলেজগুলাতে যে অধ্যক্ষগুলা নিয়োগ দেওয়া হয়েছে বিপুল পরিমাণের অর্থের বিনিময়ে, এবং সেটা কাদের নিয়োগগুলা দেওয়া হয়েছে? যারা অযোগ্য, যাদের কোনো যোগ্যতা নাই, অধ্যক্ষ হওয়ার কোনো যোগ্যতা নাই। তো এইরকম অনেক জুনিয়র ছেলে পেলেকে 25 লাখ 30 লাখ টাকার হাসান ভাই, বিনিময়ে। আপনি খুব গুরুত্বপূর্ণ, আমি আপনার সাথে একটু ইন্ট্রো করি, আমি নাহলে প্রশ্নটা ভুলে যাব। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন। যেহেতু আপনি একজন এখন মনে হয় সহকারী অধ্যাপক বা সহযোগী অধ্যাপক, আমার বাবা একজন অধ্যাপক ছিলেন, আপনার বড় ভাই তিনিও আমার শ্রদ্ধেয় শিক্ষক স্যার, এখনো জীবন্ত কিংবদন্তি আক্তার স্যার। আমরা দেখেছি বা সরকারি গ্রেডেড মোতাবেক একজন এই শিক্ষকতা পেশায়, অধ্যাপনা পেশায় প্রথমে একজন প্রভাষক হন, তারপরে কিছু বছর চাকরি করার পরে সহকারী অধ্যাপক হন, তারপরে সহযোগী অধ্যাপক হন, তারপরে খুব কম মানুষই পুরোপুরি অধ্যাপক হতে পারে সরকারি গ্রেজেট অনুযায়ী। ম্যাক্সিমাম দেখা যায় যে সহযোগী অধ্যাপক হওয়ার পরেই হয় প্রিন্সিপাল হয়ে রিটায়ার্ড করে যান। এখন আপনি এই বিষয়গুলো নিয়ে খুব ভালো চর্চা করেন এবং এই শিক্ষক হয়ে গভর্নমেন্টের, আমরা কি যে কেউ অধ্যাপক কথাটা লিখে ফেলতে পারি? মানে ধরেন একটা প্রভাষকও কিন্তু অধ্যাপক লিখে ফেলছেন। ধন্যবাদ শামীম হোসেন। আমরা পার্শ্ববর্তী বা আমাদের এলাকাতে যদি আমরা দেখি, যে বিশেষ করে যারা রাজনীতি করে তাদের নামের আগে অধ্যাপক লিখে থাকেন। এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। সরকারি হিসাব অনুযায়ী এটা অধ্যাপক লেখা যায় না। যিনি অধ্যাপক নন তিনি অধ্যাপক লিখতে পারেন না। কিন্তু ডিকশনারিতে আবার আছে, সেটা হচ্ছে যে অধ্যাপনা করে সেই অধ্যাপক লিখতে পারে। তো এইটা নিয়ে অনেক বিতর্ক আছে, আগেও ছিল, এখনো আছে। এর সমাধানটা কোথায় আমি জানি না, এর সমাধানটা কোথায়। আচ্ছা ভাই, ঠিক বিশেষ আছে, করে আমি এগুলো দেখেছি, নিয়ে আমাদের আলোচনা। তার মানে আপনি যে কথাটা খুব মূল্যবান একটা কথা বলছেন, যে শিক্ষার মান নিশ্চিত করার জন্য আমার কোয়ালিটি শিক্ষক নির্বাচন করাটা অত্যন্ত জরুরি। এখন যে দেশে প্রিন্সিপাল বা অধ্যক্ষ নিয়োগ করা হয় টাকার বিনিময়ে, সেই জায়গাতে আমাদের অত্যন্ত অ্যালার্মিং। যেই করে থাকুক, যারাই করে থাকুক, বা আমাদের একটা কালচার তৈরি হয়েছে, এই কালচার থেকে যদি আমরা বেরোতে না পারি, তাহলে আমাদের এই শিক্ষা ব্যবস্থা ধসে পড়বে। পাশাপাশি যেহেতু আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, এই যুগে আমাদেরকে টেকনিক্যালি পড়াশোনার যে কারুকলাম, সেখানেও আমাদের পরিবর্তন আনা উচিত। আর সর্বোপরি যে কথাটা আপনি বলছিলেন, যে আমাদের ছাত্রদের বা নতুন যারা প্রজন্ম, তাদের মধ্যে ম্যানার বোধটা নষ্ট হয়ে গেছে, তার মানে শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে গেছে। সেটার বহুবিধ কারণ হয়তো আমরা পরের আলোচনায় আপনার আসবো। আমরা সেলিম ভাইয়ের কাছে একটু যেতে চাচ্ছি। সেলিম ভাই, ঈশ্বরদী বাংলাদেশের একটি ভৌগোলিকগত কারণে একটি জনগুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাতে যেমন বাংলাদেশের সবচেয়ে মেগা প্রজেক্ট রয়েছে, সে শিল্প কলকারখানা রয়েছে, এবং ব্রিটিশ আমল থেকেই এই জায়গাটা উন্নত। ঈশ্বরদীর রাজনীতির বর্তমান হালচাল কি? আপনি যেহেতু একজন সাংবাদিক হিসেবে আমি প্রশ্নটা করলাম, যে ঈশ্বরদী ভোটটা কেমন হবে, এবং যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে ধানের শীষের প্রতীক হাবিবুর রহমান হাবিব, জামাত ইসলামের তালেব মন্ডল এবং আরেকজন স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু, একটা ত্রিমুখী লড়াইয়ে, বা কি মনে করছেন, আসলে লড়াই হবে নাকি আপনি যেহেতু সংবাদ সংগ্রহ করেন,
কি বুঝছেন? আমি আপনাকে ছেড়ে দিব আজকে দ্রুত, যেহেতু আপনি আজকে সারাদিন ব্যস্ত ছিলেন। আমি যা জিসটা আপনার কাছে শুনে আমি আপনাকে ছেড়ে দেবো আজকে। ধন্যবাদ শামীম হাসান। আমি আসলে যে প্রশ্নটা আমাকে করা হয়েছে সেটি উত্তর দেওয়া খুবই ডিফিকাল্ট এই কারণে যে রাজনৈতিক চর্চা কিন্তু আমাদের দেশে আহ, একটা সময় ছিল, সেই চর্চাটা কিন্তু এখন নেই। এখন সত্য কথা বলাটাও কিন্তু অনেক রিস্কি, বিশেষ হ্যাঁ, করে হ্যাঁ, আমরা যারা স্বাধীন পেশায় কাজ করি আমাদের জন্য বটে। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে ঈশ্বরদীতে আহ, বেশ কয়েকজন সাংবাদিক নির্যাতিত হয়েছেন ইতোপূর্বে। জি এই জি রাজনৈতিক কারণেই কিন্তু সেই জি জি। অভিজ্ঞতাটা আমাদের আছে। এই অভিজ্ঞতা নিয়ে আমাদের হাসান ভাই আমার সিনিয়র, উনি আমাদের প্রেস ক্লাবের অন্যতম সহসভাপতি। আমি তার কমিটিরই আমি জয়েন্ট সেক্রেটারি। তো ঈশ্বরদী প্রেস ক্লাবের আহ, সাথে সম্পৃক্ত থাকা এবং সাংবাদিকতায় যুক্ত থাকার এই সময়কালটাও কিন্তু খুব একটা কম না। মানে হ্যাঁ, আমারই 30 বছর, সেই 87 হুম, সাল থেকে শুরু, 30 পার হয়ে গেছে সম্ভবত। তো এই দীর্ঘ সময়ে আমি এই পেশাগত কাজ করতে গিয়ে যেটা আমি অনুধাবন করতে পেরেছি যে রাজনৈতিক দলের যদি সহনশীলতার ব্যাপারটা তাদের মজ্জায় না ঢোকে, তাহলে যেমন আমি আপনার প্রশ্নের উত্তরেই যাচ্ছি, তার আগে আমি একটু ছোট্ট ব্যাখ্যাটা টানছি এই জি কারণে জি যে যদি এই আলোচনাটা যদি আমাদের ঈশ্বরদের শ্রদ্ধেয় রাজনীতিবিদরা, বিশেষ করে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তারা যদি শুনে থাকেন, দেখে থাকেন, তাহলে হয়তো তারা বিষয়টা অনুধাবন করবেন। আমরা বিগত 15 থেকে 17 বছর ধরে আমরা এক ধরনের রাজনীতি, একপেশে এক ধরনের রাজনীতি আমরা দেখে আসছি। তো নির্বাচন যেখানে বলা হচ্ছে ত্রিমুখী হবে, নির্বাচনের যে লড়াই, এই পদ্ধতিটাই কিন্তু মানুষ ভুলতে বসেছে। কারণ বিগত সময়ে কিন্তু কোনো নির্বাচন আসলে ওইভাবে হয়নি। প্রহসনের নির্বাচন হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, এবং ভোট কেন্দ্রে কি হয়েছে, আমার আমার একেবারে আমার বাসভবনের সামনে একটা ভোট কেন্দ্র, আমার একেবারে হেঁটে যদি আমি যাই হাফ মিনিট রাস্তার লাগে এপার এখানে, ওপার। হুম, রাস্তার এপার, রেল লাইনের এপার ওপার। তো ফলে আমি খুব কাছে থেকে দেখেছি যে নির্বাচন, গত 17 বছরের নির্বাচনে কি হয়েছে, তার আগের নির্বাচনে কি হয়েছে। বিশেষ করে যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল, আমরা যখন ভোট দিয়েছি, তখন এটা ঈদের আনন্দের মতো আনন্দিত আমরা থাকতাম ভোটের দিন। হ্যাঁ, একটা উৎসব মুখর পরিবেশ থাকতো। সেইটা কিন্তু ম্লান হয়ে গেছে এই বিগত সময়ে। এখন এইবার সেই উৎসবটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আমাদের নির্বাচনী এলাকা ঈশ্বরদী, আটঘরিয়া, পাবনা 4-এ আমাদের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব, জামাত ইসলামের প্রার্থী আবু তালেব মন্ডল, বিএনপির স্বতন্ত্র, আমরা বিদ্রোহী বলি আমাদের ভাষায়, তো উনি স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু, উনিও বিএনপির নেতা। তো এই যে আরো অন্যান্য প্রার্থী আছে, তবে জাতীয় পার্টির কোনো প্রার্থীর কোনো প্রচারণা আমার চোখে পড়েনি এখনো। আরো ছোট ছোট দুই হাত পাকা প্রতীকের প্রচারণা আমি কিছুটা দেখেছি দু একদিন। মোট এরকম 7 জন ক্যান্ডিডেট। হুম, 7 জন ক্যান্ডিডেট, 7 জনের মধ্যে আমরা হাতে গোনা 3 থেকে 4 জনেরটা আমরা দৃশ্যমান দেখি। তাও হুম, হুম, মানে মোটা দাগে হলো 3 জন, আর বাদ বাকি হুম, গুলার কথা নাই বললাম। হুম, হুম, তো এখন এই যে উৎসবমুখর পরিবেশ হচ্ছে, লড়াইটা ত্রিমুখী হবে এটা আমরা ধরেই নিচ্ছি। কিন্তু এর মধ্যে মানে ভোটের অঙ্ক যদি আমরা করি, আমার মনে হয় আমার সিনিয়র হাসান ভাই আরো ভালো বুঝবেন এটা। তাহলে উনি আমার আমার বয়সেও বড়, তারপরে উনি একটা অধ্যাপনা করেন একটা কলেজে, এবং উনি অনেক সাংস্কৃতিক পরিমণ্ডলের অনেক অভিজ্ঞতা। তো আমি সেই শ্রদ্ধা রেখেই বলছি যে লড়াইটা আসলে, এই যেহেতু আমি বলছি যে গত 17 বছর আমরা লড়াই করাটা আমরা ভুলে গেছি, লড়াই দেখাটাই ভুলে গেছি। তো হুম, হুম। এইবার যদি বিএনপির প্রার্থীর বিরোধী প্রার্থী মানে বিদ্রোহী প্রার্থী না হতো, তাহলে কিন্তু লড়াইটা হতো একরকম। লড়াইটা জামাত ইসলামী ব্রাজিল আর্জেন্টিনার মতো হতো। না, ব্রাজিল আর্জেন্টিনার মতো হতো, কিন্তু হবে। সেইখানে আবার একটা ব্যাপার ছিল, সেটা হলো এই আসনটা তো মূলত বিএনপিরই আসন, আমরা হ্যাঁ, বিগত হ্যাঁ, সময় থেকে হ্যাঁ। দেখে আসছি। পাবনা 4 আসনটা কিন্তু বিএনপি অধ্যুষিত এলাকার আসন। তো বিগত সময়ের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে সিরাজ সর্দার, হাবিব ভাই, তারা 2 জন প্রার্থী হয়, মাঝখানে আওয়ামী লীগের প্রার্থী কাটাকাটি বিজয়ী খেলে হয়। ডিলু মিয়া জিতে যেত, কাটাকাটি খেলা। মানে এক্স্যাক্টলি, এই যে এক্স্যাক্টলি, কাটাকাটি হ্যাঁ, খেলার মধ্যে, হ্যাঁ। কিন্তু প্রতি বছরই আমরা দেখেছি যে হাবিবুর রহমান হাবিব ভাই কিন্তু বিপুল ভোট পেয়েছেন।
কিন্তু এই ভোট পেয়েছেন। কাটির ফলে আপনি যে কথাটা বলছিলেন যে বিএনপির এটা একটা শক্ত ঘাঁটি বা মানুষ বিএনপির পক্ষে ভোট দেয়। আমি হাসান ভাইয়ের সাথে জানাচ্ছি, আমি যেহেতু আপনাকে ছেড়ে দিব, প্রথমে আমি একটু জানতে চাচ্ছি যে আমাদের প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব আজিজুর রহমান শাহিন ভাই অত্যন্ত অসুস্থ, সম্ভবত আজকে কি জানেন নাকি ঢাকায় আজকে ঢাকাতে নিয়ে যাওয়া হয়েছে, নিউরো নিউরো সায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জি জি, আমি শাহিন ভাইয়ের আশু রোগ মুক্তি কামনা করছি এবং সুস্থ হয়ে তিনি অচিরেই ফিরবেন। আপনাদের কাছে দোয়া কামনা করছি না, শাহিন ভাইয়ের জন্য। আমরাও খুব ব্যথিত, আমাদের সহকর্মী তো, আমাদেরও প্রেস ক্লাবের সভাপতি, আমরাও খুব ব্যথিত এবং তার জন্য আমাদের সকল সাংবাদিকরাই কিন্তু তাদের যার যার জায়গা থেকে কিন্তু তার সুস্থতা কামনা করছেন, দোয়া কামনা করছেন। ইভেন একটা বিষয় আমি লক্ষ্য করলাম যে ঈশ্বরদীতে আপনার হাবিবুর রহমান হাবিব ভাই, আবু তালেব মন্ডল ভাই, তারা দুজনেই কিন্তু তারা তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে এসে আমাদের প্রেস ক্লাবের সভাপতির চিকিৎসার ব্যাপারে তারা এত আন্তরিকতা দেখিয়েছেন, যেটা আমাদের এটা কাছে ভালো খুবই ভালো লেগেছে, লেগেছে, খুবই ভালো লেগেছে যে একজন সাংবাদিক অসুস্থ, তার জন্য এখন এটা আচরণ বিধির মধ্যে পড়ে কিনা জানি না, আবু তালেব মন্ডল মহোদয় তো উনি প্রকাশ্যে 50,000 টাকা উনি অনুদানও দিয়ে দিলেন, অনুদান বলতে চিকিৎসা সহায়তার জন্য। এটা তাৎক্ষণিকভাবে আমাদের একজন সহকর্মী প্রশ্নটাও করেছিলেন সেই মত বিনিময়ের সময়। তো উনি সেটা অবশ্য বলছে এটা আমি মানবিক কারণ এবং আমার ব্যক্তিগত পছন্দের মানুষ হিসেবে দিয়েছি। যাকগে, সে কথা যাক। আর হাবিব ভাই তো তার প্রোগ্রামে এসে দায়িত্ব তার নিয়েছে। চিকিৎসার দায়িত্ব নিয়ে নিয়েছেন। তো এজন্য আমরা এই যে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের এই রকম আচরণের পাশাপাশি আমরা কিন্তু চাই যে যারা পেশাদারিত্বের সাথে কাজ করে এই সমাজে, আমরা তো এই সমাজেরই একটা অংশ, তাই না? আমরা তো জি জি সমাজের জি জি বাইরের জি কেউ না। তাহলে আমাদের জি জি। কাজটা যদি আমরা স্বাধীনভাবে করতে পারি, তাহলে কি হবে? তাহলে তাদের কাজটা কিন্তু সহজ হয়ে যায়। আমার আমার এথিক্সে এবং সাধারণভাবেই সেটা একদম ভাবা যায় একদম সেলিম ভাই খুব যে সুন্দর বলেছেন। আমরা যে 1 মিনিটের জন্য একটু আলমগীর ভাইয়ের কাছে যাব, যেহেতু আলমগীর ভাই আমাদের ব্যবসায়ী সমাজ, ঈশ্বরদী একটি ব্যবসা কেন্দ্রিক সমাজ, পাশাপাশি পুরনো সাংস্কৃতিক আলমগীর ভাইয়ের কাছে প্রশ্ন যে আসলে ঈশ্বরদীর প্রোডাক্টিভিটি অনেক বেড়ে গেছে মেগা প্রজেক্টের কারণে। ঈশ্বরদীর বাজার ব্যবস্থাপনা নিয়ে আপনার একটু প্ল্যানিং বলবেন। আর ঈশ্বরদী, যেহেতু আপনি ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক, আমরাই মানে আপনাকেই বেছে নিয়েছি যে ঈশ্বরদীর সাংস্কৃতিক অঙ্গনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। আলমগীর ভাই, ঈশ্বরদীর ব্যবসায়ী সমাজ হিসেবে ঈশ্বরদী বাজার ব্যবস্থাপনা বা আপনার কোনো প্ল্যানিং আছে কিনা সেটা একটু শেয়ার করবেন প্রথমে, তারপরে আমরা আরেকটা প্রশ্নে যাব। ধন্যবাদ শামীম হাসানকে এবং পাবনা টিভিকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের সিনিয়র, আমাদের ভাই হাসান ভাই আছেন, আমারে বন্ধু বলা যায়, সেলিম ভাই, বন্ধু ভাই দুটাই আর কি, আমরা খুব ক্লোজ, তিনজনাই অবশ্য চরম ক্লোজ। যাই হোক, আপনি ব্যবসায়ের কথা বলছেন। ব্যবসা বর্তমানে দেশের অবস্থা তো আমরা সবাই কম বেশি জানি। দেশের অবস্থা ভালো না বিদায় ব্যবসায়ীদের অবস্থা খুব খারাপ চলছে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে সাংস্কৃতিক অঙ্গনের বিষয়টা। আমি যেহেতু সাংস্কৃতিক অঙ্গনটা নিয়ে কাজ করি, আমরা আমাদের এই ঈশ্বরদীর কথা বলি, ঈশ্বরদীতে আসলে সাংস্কৃতিক শিক্ষা ওইভাবে দেয়া হয় না এবং ওই ধরনের টিচারও নাই। আর কেউ এখন এই মোবাইলে যোগ হওয়ার কারণে কেউ মানে চর্চা করতে চায় না, শিখতেও চায় না, মোবাইল দিয়েই সে পুরোটা শিখে ফেলায় আর কি। আর মানে বাজার গত 3-4টা পর্বেতে আমরা যে আলোচনাটা করেছি যে এই প্রতিবন্ধকতা, যেটা হাসান ভাই প্রথমে শুরু করেছিলেন, যে একটা লম্বা সময় আমরা কিন্তু সাংস্কৃতিক পরিমণ্ডল থেকে বাইরে, এর কারণে আমাদের এখানে অবকাঠামো উন্নয়ন হয়নি, আমাদের এখানে একটা লাইব্রেরি নাই, আমাদের এখানে একটা অডিটোরিয়াম নাই যেখানে আমরা সংস্কৃতি বা আমাদের যে শিল্প সাহিত্য সংস্কৃতি ক্রিয়া চর্চাগুলো কেন্দ্রগুলো আছে সেইগুলোতে বিশেষ প্রয়োজন একটা অডিটোরিয়ামে আমাদের ঈশ্বরদীতে। হ্যাঁ, মাদকাসক্ত এবং এই যে আরেকটা মাদকাসক্ত ডিভাইস। জি, আমি একটু ইন্টারাপ্ট করি, আমি আলমগীর ভাইয়ের কথা আমি একটু ইন্টারাপ্ট করি। আলমগীর ভাই, আসসালামু আলাইকুম ভাই, আপনি ভালো আছেন তো?
তো আলমগীর ভাই একটা কথা বলি, যে আমি এই কথাটা ভুলে যাবো, এই জন্য আমি একটু ঢুকলাম, বেয়াদবি জি। যেন না হয় আর কি। না অবশ্যই অবশ্যই, এটা খোলামেলা আলোচনা হ্যাঁ, এখানে। আমি এইবারের নির্বাচন কেন্দ্রিক সময়ে 2 জন প্রার্থী তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন, বর্ণাঢ্য ইশতেহারের মধ্যে কিন্তু পাবলিক লাইব্রেরি রয়েছে, পাঠাগার রয়েছে, Auditorium। সাহিত্য সংস্কৃতি পরিষদ, অডিটোরিয়াম সব রয়েছে। ইতোপূর্বে এখন থেকে এই যে বিগত 20 বছর ধরে আমরা এই একই ইশতেহারে এই বিষয়গুলা দেখি, মানে আগের প্রার্থীরাও আগে যখন নির্বাচন হয়েছে তখনও দেখছি, কিন্তু ঈশ্বরদীতে চরম দুঃখজনক, ঈশ্বরদীতে একটি পাবলিক লাইব্রেরি নাই। ঈশ্বরদী একটি বর্ধিষ্ণু এলাকা, ঈশ্বরদী একটি মানে সাহিত্য সংস্কৃতি, ব্যবসা এবং আপনার ভৌগোলিক ভাবে এখানে দেশের আপনি বললেন এখানে দেশের সর্ববৃহৎ মেগা প্রকল্প রূপপুর প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। শিক্ষিত মানুষের বসবাস এত বেশি পরিমাণ, এবং শুধু শিক্ষিত মানুষই নয়, এখানে সাহিত্য সংস্কৃতি পরিমণ্ডলের অনেক মানুষ আছে, কিন্তু এখানে কোনো পাবলিক লাইব্রেরি নেই। পাবলিক লাইব্রেরির জন্য বিগত সরকার গুলোর সময়ও বলা হয়েছে, এখনো বলা হচ্ছে, কিন্তু নির্বাচনের পরে কিন্তু আমাদের এই রাজনীতিবিদরা সে কথাটা ভুলে যান। ভুলে যায়। ইতিপূর্বে পাবলিক লাইব্রেরির আমি যদি সাহিত্য সংস্কৃতির কথাই বলি, সাহিত্য সংস্কৃতি পরিষদের আলমগীর ভাই আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক, আমি সেখানকারও 1 নম্বর জয়েন্ট সেক্রেটারি, পরে আছি আর কি তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে। তো এখানে ঈশ্বরদীতে একমাত্র এই পরিষদেই কিন্তু সাহিত্য চর্চাটা যতটুকু হয়, আমি এটাকে অনেক সময় বলি যে এটি একটা আলোর বাতিঘর। এই বাতিঘরটা কিন্তু নিভু নিভু করছে। এই বাতিঘর ছাড়া কিন্তু ঈশ্বরদীতে আর কোনো বাতিঘর নেই, হ্যাঁ, কোনো সাহিত্য চর্চার জায়গা নেই। অথচ এখানে পাবলিক লাইব্রেরি হওয়ার জন্য ইতিপূর্বে জমি অধিগ্রহণ করা আছে, পাবলিক লাইব্রেরির নামে ফলক উন্মোচন করা আছে, পাবলিক লাইব্রেরির নামে জমি আছে, মানে নানান রকম প্রস্তুতি আছে, কোনোদিনই সেটা বাস্তবায়িত হয়নি। এটার ব্যাপারে আমি আলমগীর ভাইয়ের কথায় ওই কথাটা ধরাই দিলাম, আলমগীর ভাই বলবেন বাকিটা। যে কথাটা গত আলোচনায় আলমগীর ভাই জানেন, যে আলমগীর ভাইও যেহেতু নেতৃত্বে আছেন স্বপ্নার ঝংকার সিনেমা হল, আমি দুঃখের সাথে বলি আমি আপনাদের ছোট সাবঅর্ডিনেট, কিন্তু একই সঙ্গে আমার পথ চলা সাহিত্য সংস্কৃতি নিয়ে এই ছোটবেলা থেকে আজকে বুড়া হয়ে গেলাম 50 বছর, এই প্রেস ক্লাবের গলি আর ওই মালগুদাম শেডে অনুষ্ঠান করতে করতে আর ঘুরতে ঘুরতে বুড়া হয়ে গেলাম। তোমার কবিতা আবৃত্তির কথা তো আমরা তোমার কবিতা আবৃত্তির কথা তো আমরা সবসময় বলি যে শামীম তো সবসময় কবিতা আবৃত্তি করতো। এখন হচ্ছে যে দেখেন, আমাদের কিন্তু যে কথাটা হাসান ভাই বললেন, আলমগীর ভাই, যে ঝংকার সিনেমা হল পুরনো যে জায়গাটা, এটা কিন্তু আমাদের একটা অডিটোরিয়াম করার জন্য বিগত সময় বরাদ্দ, কিন্তু যারাই বরাদ্দ বললেন আমাদের তো অনেক বড় নেতা ছিল, ঠিক আছে, মন্ত্রী পর্যায়ে, এবং তারাই আবার এটাকে শেষ পর্যন্ত বাস্তবায়ন করেননি। তো যাক, আমি রাজনীতির কথা যেহেতু এসে যায় আমাদের সমাজ পরিচালনার ক্ষেত্রে, আমি একজন প্রগতিশীল মানুষ, আমার কথা অনেকের ভালো লাগে না। আমি একটা কথা বলি যে আমরা যদি, আমার আপনার কথা পছন্দ নাও হতে পারে, আমরা আলোচনার ক্ষেত্রে আমাদের ভিন্ন মত থাকতে পারে, কিন্তু সেটার কারণে আমরা ব্যক্তিগত শত্রুতে রূপান্তরিত হব না। আমি সবসময় একটা কথা বলি যে আওয়ামী লীগ বিএনপি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, প্রতিপক্ষ, কিন্তু শত্রু না। তো যেই হচ্ছে যে আমরা এখন সমাজ ব্যবস্থায় বা রাজনীতি ব্যবস্থায় এরকম একটা জায়গায় এসে যাচ্ছি যে আমরা ব্যক্তিগত শত্রুতে রূপান্তরিত হতে পারি, যার ফলে আমাদের শিক্ষিত সমাজ সবসময় একটা ভীতির মধ্যে থাকেন বা ভয়ের মধ্যে থাকেন যে আমি কথা বলবো আমার কি বা কি না হয়ে যায়। তাহলে কি আমাদের সোসাইটিকে পরিবর্তনের জন্যই কিন্তু আজকের এই আলোচনা। হাসান ভাই একটা খুব সত্যি কথা স্পষ্টভাবেই বলেছেন যে প্রথম যে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমি যদি যোগ্য শিক্ষক মানে সিলেকশন করতে না পারি, আমার শিক্ষক বা অধ্যক্ষ বা প্রধান শিক্ষক যদি টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়, তাহলে ওই জায়গা থেকে কিন্তু সভ্য বা একটা কোয়ালিটি জেনারেশন তৈরি হবে না। হাসান ভাইয়ের কাছে সর্বশেষ প্রশ্ন আমি আপনাদেরকে ছেড়ে দিব, কারণ আমি হাসান ভাইয়ের আগে আমি দুটো কথা বলি। জি জি। আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে কি জানেন, এই রেল গেটের এই ফ্লাইওভারটা
এটা নিয়ে কিন্তু আমরা তেমন কেউ কথা বলি না। আমরা এর আগে বিগত সরকারের আমলে অনেকবার তাদেরকে স্মারকলিপি দেওয়া হয়েছে, কমিটমেন্ট করেছে, কিন্তু এই ফ্লাইওভারটা আমরা আজ পর্যন্ত করে নিতে পারি নাই। তো আমি এই জন্য আপনাদের মাধ্যমে জানাচ্ছি, পরবর্তীতে সরকার যেই আসুক না কেন, এইটা দ্রুত যাতে বাস্তবায়ন হয়, এটাই আমাদের সবচেয়ে বড় মানে বড় চাওয়া। এখন বড় চাওয়া যে সেলিম ভাই সরকারি একটু নোট আসবে নেবেন, হাসান ভাই নিজেও একটু গবেষণা করবেন। সবাই কিন্তু আমরা একটা প্রশ্নে একমত হয়েছে যে আমাদের এই রেলগেট সমস্যার সমাধান করতে হবে, এটা প্রথম পয়েন্ট। সবাই কিন্তু মানে এই আলোচনায় সমস্যার শেষ নাই, প্রতিদিন আমি আলহাজ পর্যন্ত ঠেকে যায় গাড়ির লাইন, জানেন। হ্যাঁ, আমি একটু অন্যভাবে চিন্তা করছি, একটু হ্যাঁ, দেখেন বলেন। আপনাদেরকে জানানোর জন্য আমি একটু অন্যভাবে চিন্তা করছি। জি। যদি আগে ব্রিটিশ আমলে সারাঘাটের নাম সবচাইতে পরিচিত ঈশ্বরদী মানে আইডেন্টিটি ছিল সারাঘাট, যেখানে জাহাজ ভিড়ত। সারাঘাটের দিকে যদি রেল স্টেশনটাকে আমরা আবার সেই জায়গাতে স্থাপন করতে পারি এবং রেল সারাঘাট বিমানবন্দর বাইপাস এই কানেক্টিং করতে পারি, অর্থাৎ ঈশ্বরদী জংশনের যে এখন স্টেশন সেটাকে শিফট করে ওখানে নিয়ে যেতে পারি, তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আমার বাজার ওপেন হয়ে যাচ্ছে। আমার এপার ওপার যে দুই ভাগ ঈশ্বরদীর মানে বুকের মধ্যে দিয়ে যে দুই ভাগ, সেই পার্টিশনটাও আর থাকছে না। এইটা রেলওয়ের কাছে উপস্থাপন করা যায় কিনা, যা এক আমার ঐতিহ্য সারাঘাটকে আমি বাস্তবায়ন করব, সারাঘাট বিমানবন্দর বাইপাস এটাকে কানেক্টিং করে যেতে পারে কিনা। আপনি বড় বড় সিটিগুলোতে যেখানেই দেখবেন রেল স্টেশন, বাস স্টেশন, বিমানবন্দর আউট অফ সিটিতে থাকে। এটা আমি আপনাদেরকে নোট দিলাম, যেহেতু এটা মানে নগরায়ন যারা করেন তাদেরকে এই প্ল্যানিংটা শেয়ার করা যায় কিনা। আমি আবার সেলিম ভাইয়ের কাছে আসছি, কারণ আমি সেলিম ভাইকে ছেড়ে দিব, উনি সারাদিন একটা অনুষ্ঠানে ছিলেন। আমি এই কথাটার সঙ্গে একটু যুক্ত করি। এই প্ল্যানিংটা কিন্তু দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আমরা মানে গণমাধ্যম কর্মী হিসাবে আমরা বারবার যখন এই বিষয় নিয়ে প্রশ্ন করি বা জানতে চাই, তখন কিন্তু আমাদেরকে বারবারই বলা হয় যে এটার প্ল্যানিং হয়ে গেছে, কোথা থেকে কি হবে, কোন মন্ত্রণালয় বাধা, রেল একটা বাধা, মানে রেল এবং তোমার হচ্ছে কি বলে এটা সড়ক পরিবহন, এর মধ্যে একটা সাংঘর্ষিক একটা ব্যাপার থাকে। এইগুলা কিন্তু অনেক দূর এগিয়ে যাওয়ার পরে পরিদর্শন হয়েছে। এখানে ঢাকা থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা এসেছে, আমরা বিগত সময়েও দেখছি, বর্তমান সময়েও আমরা শুনছি যে এটা নিয়ে মন্ত্রণালয়ে, যোগাযোগ মন্ত্রণালয়, রেল মন্ত্রণালয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু এটা নিয়ে অনেক চিঠিপত্র চালাচালি করছেন। এই চালাচালি করছেন কিন্তু কাজটা হচ্ছে না। কি কারণে? এই যে আমাদের একটা অস্থিতিশীল পরিবেশ ছিল, তখন এগুলো নিয়ে কথা বলার সুযোগ ছিল না। তারপরে এই ইন্টারিম সরকার আসলো, তারা এটা নিয়ে কোনো ইয়ে করছে না যে এত ইয়ে করবে না। এখন আমার মনে হয় আমরা এতদিন যখন গেছেই, আমরা এই নির্বাচিত সরকার যারাই আসুক, আসার পরে আমরা সেই সরকারকে চাপ দিলে, সেই সরকারের কাছে যদি আমরা যৌক্তিক দাবিটা তুলে ধরতে পারি, তাহলে রেলগেটের সমস্যাটা সমাধান হতে পারে। ঈশ্বরদীর উন্নয়ন ভাবনা থাকতে হলে রেলগেটে ফ্লাইওভার অথবা আন্ডারপাস থাকতেই হবে, না হলে কোনোদিনই এটার সম্ভব না। প্রতিদিন মানে কত কর্মঘণ্টা যে এখানে নষ্ট হয়, এটা এই পথ দিয়ে যারা যাতায়াত করে তারাই জানে ভোগান্তিটা কি পরিমাণ হয়। তো এই ব্যাপারটা এরকম। এই জিনিসে আমি যতটুকু আমি কানেক্টিং হয়ে সরকারের, যেহেতু আমি কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করি, আমি নগরায়ন বা উন্নয়ন নিয়ে বিভিন্ন কর্মকাণ্ড, আমি যতটুকু জানি যে আমি হাসান ভাইয়ের নেতৃত্বে হার্ডিং ব্রিজের 100 বছর পূর্তি করেছিলাম। হাসান ভাই মনে আছে নিশ্চয়ই। হার্ডিং ব্রিজ কিন্তু আপনার এটা কিন্তু অফ করে দিবে অল্প কিছুদিনের মধ্যে, এবং আরেকটা রেল সেতু করতে চাচ্ছে। হ্যাঁ, আরেকটা রেল সেতু যদি ভেড়ামারার ওই যে আপনার ওই পারের, সারার ওই পারের জায়গাটা, মানে ভেড়ামারা দোল মাঝামাঝি জায়গাতে, ওখান থেকে সারাঘাটের সাথে কানেক্টিং হয়ে আপনার বিমানবন্দর বাইপাস এই কানেক্টিং এ যাবে। যাক, আমরা আজকে অন্য আলোচনায় যাই। সেলিম ভাই, আপনাকে ধন্যবাদ, আপনাকে আমরা ছেড়ে দিলাম। এই প্ল্যানিং এর অনেক কথা
আপনি বলেছেন। আর সর্বশেষ আপনার কাছে প্রার্থনা যে ঈশ্বরদীর সাথে, ঈশ্বরদীর স্বার্থে, ঈশ্বরদী আটঘরের উন্নয়নের স্বার্থে আমরা সবাই এক। মানে এক্স্যাক্টলি, আমরা সবাই দল মত যে ভিন্ন মত থাকতে পারে, বাট ঈশ্বরদী আটঘরের উন্নয়নের স্বার্থে আমরা এক জায়গায়, এই আশাবাদ Right. ব্যক্ত করে সেলিম এটা ভাই, কটা পর্যন্ত চলবে এই আলোচনাটা? আমরা 10টা পর্যন্ত চালাবো। আপনি যদি আরো 5-6 মিনিট থাকতে পারেন তাহলে ভালো হয়। 10টা মানে কি? এখন তো না না, শেষ হবে। 10:40 বাজে বোধহয়। জি 10টা আচ্ছা, আমি 36 বাজে। কানেক্টিং থাকলাম, আমি অন্যদের কথাগুলো শুনি, আমি একটু অন্যদের কথাগুলো শুনি। জি জি হাসান ভাই, হাসান ভাই, আমার কাছে আপনি আবার যে প্রশ্নটা আসছি সেটা হচ্ছে যে আসলে আমাদের জেনারেশন তৈরি করা ছাড়া কোনো উপায় নেই। আমাদের ইয়াং জেনারেশনকে সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা বা স্কুলিং দেওয়া ছাড়া কিন্তু এখন আসেন আমাদের এই শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন একটা ভজগট অবস্থা ঘটে গেছে, যেটা আপনি যে শিক্ষক হিসেবে সবসময় জানেন, যে আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার একটাই স্টাইল, আমাদের সাধারণ শিক্ষা ব্যবস্থার একটাই স্টাইল, আর এবং এই স্টাইলে এসে কম্বিনেশন করতে যে একটা ভজগট কিছু একটা হয়ে গেছে। তো আবার নতুন সময় এসেছে, এআই এর যুগ, টেকনোলজির যুগ, ডিভাইসের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। এই জায়গাটা থেকে উত্তরণের জন্য আপনি কি মনে করেন যে শিক্ষা ব্যবস্থায় বেসিক আপনি কয়েকটা পয়েন্ট বলেন যে পয়েন্টটাতে আমরা ডেভেলপ করে সময় উপযোগী হতে পারি? এবং সর্বশেষ হচ্ছে যে আমাদেরকে একটা শুদ্ধ জেনারেশন তৈরি করতে হবে। ধন্যবাদ শামীম আহসান। আসলে ব্যাপারটা হচ্ছে যে আহ, আমি এই বিষয়টার উপরে কথা বলবো, অবশ্যই কথা বলবো। তার আগে আমি একটু বিষয় নিয়ে কথা বলি। সেটা হচ্ছে যে আমি খুব দায়িত্ব নিয়ে যে কথাটা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর আমি কিন্তু পরীক্ষা নিয়ন্ত্রক, জি সরি প্রধান পরীক্ষক। হ্যাঁ, তো আমি দায়িত্ব নিয়ে যে কথাটা বলতে চাই, বিগত সময়ে এই যে আমাদেরকে খাতা দেখার যে নির্দেশনা দেওয়া হতো, অনৈতিক নির্দেশনা, যেমন প্রকৃত অর্থে পাশ করার কথা আমাদের কাছে হয়তো 60% বা 50%, আমাদেরকে প্রেশার ক্রিয়েট করে আমাদেরকে 80-র উপরে নিয়ে গেছে, আমাদেরকে 90-এর উপরে নিয়ে গেছে। অর্থাৎ যে স্টুডেন্টরা মানে আহ, আমি আমি বাংলার টিচার, হয়তো আমার খাতায় যে স্টুডেন্টরা 14 বা 15 নম্বর পাওয়ার কথা, আমাকে প্রেশার ক্রিয়েট করা হয়েছে, তাকে 40 দিতে হবে, তাকে 45 দিতে হবে, প্রেশার ক্রিয়েট করা হয়েছে। তো এইভাবে শিক্ষা ব্যবস্থাটা যে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমি দেখেছি যে আমি আমি যখন ওই সময়, আগের যে সময়টা আমি যখন ক্লাসে যেতাম, সেই ক্লাসের সময় আমার স্টুডেন্ট থাকতো প্রায় হাসান ভাই, হাসান ভাই, আচ্ছা তো সেই 150 বা 250 জায়গায় আজকে যদি আমি ক্লাসে যাচ্ছি, সেখানে উপস্থিত থাকছে 10 কি 12 জন, এর বেশি নয়, বা কখনো কখনো 15 জন, এর বেশি নয়। অর্থাৎ শিক্ষার্থীদের মানে ক্লাসে আসার যে প্রবণতাটা, সেই প্রবণতাটা নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। কারণ এর আগে ওরা দেখেছে যে ক্লাসে গেলেও তারা পাশ করে যাবে, না গেলেও তারা পাশ করে যাবে। এরকম যে রেওয়াজটা তৈরি হয়েছে, ওই রেওয়াজটা কিন্তু চলে আসছে। আমাদের যেটা, আমার ব্যক্তিগত যেটা ইয়েটা মতামতটা হচ্ছে যে যে দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলা এই শিক্ষা ধ্বংস করার জন্য তারা সিরিয়াসলি কাজ করেছে, তারা হয়তো তাদের দিক থেকে হয়তো সার্থক হয়েছে, কারণ ধ্বংস আসলে হয়ে গিয়েছে।
এখন আসার কথা যেটা বলি, যেটা আজকের যে প্রেক্ষাপট, আজকের যে আলোচনার যে বিষয়, সেখানে এই কথাটা বলা আছে যে নতুন ভাবে কিভাবে কাজ করলে ভালো কিছু করা যাবে, ভালো কিছু হবে। তো আমাদের প্রধান শিক্ষক বা মানে অধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে যে ঘটনাগুলা, রাজনৈতিক যে হস্তক্ষেপ গুলা ইতিপূর্বে হয়েছে, 20 লাখ 30 লাখ টাকার অর্থের বিনিময়ে অযোগ্য যে লোকগুলাকে নিয়োগ দেওয়া হয়েছে, তার যে ফলাফল আমরা পাচ্ছি, আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। এবং আমরা আমাদের জাতি, আমরা যে কিভাবে পিছাই যাচ্ছি, আমাদের শিক্ষা ব্যবস্থা যে কিভাবে ধ্বংস হয়ে গিয়েছে, আমরা কিন্তু বুঝতে পারছি। কিন্তু এখন একটি আশার আলো আমি বলি, যে কথাটা না বললেই না, সেটা হচ্ছে যে আহ, এখন এই সম্প্রতি যে সরকার সিদ্ধান্ত নিয়েছে এনটিআরসির মাধ্যমে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল বা প্রধান শিক্ষক এগুলা নিয়োগ দেওয়ার একটা ব্যবস্থা করেছে। ইতিমধ্যেই প্রজ্ঞাপনও জারি করেছে। এটা একটা আশার আলো। আশার আলো এই জন্য আমি বলছি যে এনটিআরসির মাধ্যমে যে অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ বা প্রধান শিক্ষকরা যারা আসবে, তারা অন্ততপক্ষে আগেকার মতো অতটা অযোগ্য হবেন না। তারা তারা কোয়ালিটি ফেস করেই তারা এই জায়গাগুলোতে আসবে। যদিও আমাদের দেশে আমরা জানি প্রশ্ন আউটের মাধ্যমে ওই মেডিকেল স্টুডেন্ট বলি আর ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বলি, ইতিপূর্বে আমাদের এরকম বহু নজির আছে যে টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে প্রশ্ন হাতে পেয়ে পরীক্ষা দিয়ে অনেক মেডিকেলে বা ইঞ্জিনিয়ারিং চান্স পেয়েছে, এরকম উদাহরণ কিন্তু আমাদের আছে। তো সুতরাং এনটিআরসি যে এরকম ঘটনার 2 নম্বর পথে অগ্রসর হবে না, তার কোনো নিশ্চয়তা অন্তত পক্ষে আমাদের দেশে নাই। তারপরেও আমি মনে করি যে বিগত সময়ে এনটিআরসির মাধ্যমে যে শিক্ষকগুলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছে, এবং সেখানে আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে এনটিআরসির মাধ্যমে যে শিক্ষকগুলো আসেন, তাদের কাছে অধ্যক্ষ সাহেবরা কোনো অর্থ নিতে পারেন না, ম্যানেজিং কমিটি কোনো অর্থ নিতে পারেন না। কারণ সেখানে নির্দেশনা দেওয়া আছে যে যদি অর্থ চাই এই এনটিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের, তারা সরাসরি যদি শিক্ষা ডিপার্টমেন্টের ঊর্ধ্ব স্থলে যদি অভিযোগ দায়ের করেন, সেটা শাস্তি হতে পারে। যে কারণে সেই ভয়ে, চাকরি হারানোর ভয়ে অধ্যক্ষরা এই এনটিআরসি শিক্ষকদের কাছে কোনো টাকা পয়সা দাবি করে না। তবে দু একটা ক্ষেত্রে যে ব্যতিক্রম ঘটনা ঘটে না, তা কিন্তু নয়। তো আমরা আশা করতে পারি যে আগামীতে হয়তোবা এই যে যেসব রাজনৈতিক হস্তক্ষেপে যেসব অধ্যক্ষরা নিয়োগ পেয়েছেন, তাদের মেয়াদ হয়তো শেষ হয়ে যাবে আগামী 2-4-5 বছরের ভিতরে। তখন হয়তো নতুন অধ্যক্ষ আসলে, নতুন প্রধান শিক্ষক আসলে হয়তো শিক্ষার যে ধ্বংসপ্রাপ্ত যে শিক্ষাটা, হয়তো পরিবর্তন আসতে পারে। তো আমার আলোচনার বিষয় কিন্তু আর একটা ছিল, শামীমা হোসেন, সেটা হচ্ছে যে জি। শিক্ষা বিভাগটা এবং সংস্কৃতি অঙ্গনটাও আমার আলোচনার ভিতরে ছিল। তো আমি সংস্কৃতি অঙ্গনটায় আমি একটু কথা বলি, তারপরে সুযোগ পাইলে হয়তো আরো বলবো, না পাইলে বলবো না। সেটা হচ্ছে যে আমাদের আহ সংস্কৃতি যদি একটা না থাকে, চর্চাটা না থাকে, এবং আমি এটা মনে করি এটা হচ্ছে প্রথমত পরিবারের ভিতরে সংস্কৃতির চর্চা থাকতে হবে, তারপরে সামাজিক, তারপরে রাষ্ট্রীয় ভাবে। রাষ্ট্র অবশ্যই পৃষ্ঠপোষকতা করবে, তবে তো একটা পরিমণ্ডল তৈরি হবে, যে পরিমণ্ডলের মাধ্যমে আমাদের মানুষরা মানবিক মূল্যবোধ সম্পন্ন একটি মানুষ তৈরি হতে পারে। নতুবা সে ধ্বংস হয়ে যেতে পারে। সংস্কৃতি যারা কর্মী, আজকে যেমন শামীম আহসানের কথা আসছে, সে একজন ভালো কবি, ভালো উপস্থাপক এবং ভালো আবৃত্তি শিল্পী, যার যার সুনামটা শুধু ঈশ্বরদী আটঘরিয়াতে নয়, পাবনাতে নয়, আজকে বাংলাদেশে তার সুনামটা ছড়িয়ে গিয়েছে। এবং যারা এই ধরনের সংস্কৃতিবান মানুষ হন, তারা বিবেক বর্জিত কখনো হন না, দু একটি ব্যতিক্রম উদাহরণ ছাড়া। এই মানুষগুলাই, তাদের ভিতরে যে বিবেকের যে চেতনা জাগৃত হয়,
যেটা সমাজে ছড়িয়ে পড়ে, আর 5টা মানুষ তাদেরকে অনুসরণ করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের এর আগে যেমন ঈশ্বরদী, পাকশিতে যে সংস্কৃতি চর্চার যে কেন্দ্রগুলো ছিল, সেখানে গান হতো, কবিতা আবৃত্তি হতো, সাহিত্য চর্চা হতো, নাটক পর্যন্ত হয়েছে। এবং দূর দূরান্ত থেকে মানুষ এই এই যে পাকশির যে হাসিমারি মিলনায়তন, ঈশ্বরদীর ললিত, দূর দূরান্ত থেকে মানুষ নাটক দেখতে আসতো এবং এই অভিনয়গুলো আমাদের স্থানীয় মানুষরাই করতো। তো এই যে এই বিষয়গুলোর যে কি গুরুত্ব, সেই গুরুত্বটা তো যারা সচেতন মানুষ তারা জানে। আজকে সাহিত্য সাংস্কৃতিক যে অঙ্গনগুলা আমাদের মুখ থুবড়ে পড়েছে। এর মধ্য দিয়ে আমরা ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদ কিছুটা হলেও সেই আলোর দ্বীপ জ্বালিয়ে রেখেছে, যার নেতৃত্বে রয়েছে এই যে আমাদের এস আলমগীর, আমাদের সেলিম সর্দার, যারা নেতৃত্ব দিয়ে একটি সুন্দর পরিবেশ ধরে রেখেছে। তাদের এটা পুরোপুরি তাদের ইচ্ছা শক্তির উপরেই নির্ভর করে আজ পর্যন্ত। হ্যাঁ, একদম আমরা হাসান ভাই, আমরা একদম কাছাকাছি এসেছি। আলমগীর ভাই আছেন আমাদের? আলমগীর ভাই, যে কথাটা আমি আলমগীর ভাইকের কাছে প্রশ্ন রাখতে চাচ্ছিলাম, সেলিম ভাই আছেন? আচ্ছা, যে প্রশ্নটা আমি করতে চাচ্ছিলাম হাসান ভাই, যে তার মানে কি যে আমাদের চর্চাটা পারিবারিকভাবে এবং সমাজগতভাবে, সরকার তো থাকবেই, সরকারের একটা পৃষ্ঠপোষকতা, কিন্তু জেনারেশন তৈরি করতে হলে সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নয়। আমাদের সাংস্কৃতিক চর্চা পরিবার থেকে, ব্যক্তি থেকে, পরিবার থেকে শুরু করতে হবে। আমরা ছোটবেলায়, আপনারা যেমন আপনাদের নেতৃত্বে আমরা একটা জেনারেশন তৈরি হয়েছি। বলা ভালো যে আমি কবি না, আমি আবৃত্তি শিল্পী এবং অ্যানালিস্ট। কবি অনেক বড় ব্যাপার, যেমন আপনি একজন ভালো কবি লেখেন, আক্তার স্যার একজন ভালো কবি, আমাদের ঈশ্বরদীতে অনেক নাম করা কবি রয়েছে। হ্যাঁ, মুজিব মাহমুদ, যিনি শুধু এখন বাংলাদেশের নন, সারা ওই উপমহাদেশে তার বিচরণ এখন কবিদের মধ্যে। তো আমি যে কথাটা বলছি, যে আমি অ্যানালিস্ট হিসেবে, বিশ্লেষক হিসেবে যে কথাটা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, সব জীবনে আমাদের সাংস্কৃতিক চর্চাটা শুরু করার জন্য আমাদের ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদ এখনো পর্যন্ত আলো জ্বালিয়ে রেখেছে। সেই জায়গাটাকে আরো গতিশীল করবার জন্য আগামী যে নির্বাচন 12 তারিখে, যেখানে আমাদের জনপ্রতিনিধি যিনি নির্বাচন হন, তাদের কাছে আমার প্রত্যাশা বা আশা যে এই সাংস্কৃতিক পরিমণ্ডল যদি ধ্বংস হয়ে যায়, তাহলে কিন্তু জেনারেশন ধ্বংস হয়ে যাবে। আর সামাজিক, যেহেতু আমরা সবাই দেশের উন্নয়নের স্বার্থে চিন্তা করি, তাই আমরা ঈশ্বরদী আটঘরিয়াকে আজ সামনে এগিয়ে নেবার জন্য সাংস্কৃতিক চর্চা, আধুনিক শিক্ষা ব্যবস্থা ডেভেলপ করা ছাড়া আমাদের বিকল্প নাই। সেলিম ভাই, আমি আরেকটু আসতে চাচ্ছি আপনার কাছে। সেলিম ভাই কি শুনতে পাচ্ছেন? আলমগীর ভাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, যাই হোক, আমরা অনুষ্ঠানে আরেকটা কথা একটু বলতে চাই যে হাসান ভাইয়ের কাছে, সেটা হচ্ছে যে নারী শিক্ষার ব্যাপারে আমাদের এখনো কিন্তু জড়তা কাটেনি। যদিও আমাদের ভোটারের এখনো পর্যন্ত 49.68% নারী ভোটার আমাদের অঞ্চলে। তো নারী শিক্ষার ব্যাপারে একটু বলবেন? আমি আলমগীর ভাইকে হাসান ভাইয়ের কথা সূত্র ধরে বলছি যে হাসান ভাই যে কথাটা পয়েন্ট করছিলেন, যে আমাদের সাংস্কৃতিক বলয়কে ডেভেলপ করার জন্য এখনো পর্যন্ত ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদ এখনো তার চালিয়ে যাচ্ছেন আপনাদের নেতৃত্বে। এই সাংস্কৃতিক চর্চাকে আরো গতিশীল করবার জন্য ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদের আপনি সাধারণ সম্পাদক হিসেবে আপনি কি করতে চান? যদিও আমরা দেখেছি যে বিগত আপনি নির্বাচিত হওয়ার পর থেকেই আমাদের রবীন্দ্র জন্ম জয়ন্তী হচ্ছে, নজরুল জন্ম জয়ন্তী হচ্ছে, বিভিন্ন
জাতীয় দিবস উদযাপন হচ্ছে। এছাড়াও গঠনমূলক কি কর্মকাণ্ড, বিশেষ করে সঙ্গীত, আবৃত্তি, উপস্থাপনা, তারপর ইয়াংদেরকে ইনভলভ করার জন্য আপনার পদক্ষেপগুলো কি আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ শামীম হাসানকে। আমরা চেষ্টা করছি এটাকে ডেভেলপ করার জন্য, কিন্তু সমস্যা হচ্ছে কোথায়, আমরা পারিবারিকভাবে কারোকেই শিক্ষা দিতে পারছি না। পারিবারিকভাবে কোনো ফ্যামিলি থেকেই সেইভাবে শিখে কেউ আসতে চাচ্ছে না। ওই বললাম না মোবাইলের কথা, সবাই চলে গেছে মোবাইলের দিকে। হাসান ভাই আমার কথার সঙ্গে একমত হবে কিনা আমি জানি না, হয়তো হবে। মানে কেউ প্রাতিষ্ঠানিক কেউ শিক্ষায় এই সাংস্কৃতিক অঙ্গনে কেউ আসতে চায় না। কিন্তু এখন যেটা আমি বলছি যে আমার সোশ্যাল মিডিয়া যেমন একটা পজিটিভ দিক, নেগেটিভ দিক যেমন আছে, কারণ আমরা ব্যবহার বিধি জানছি না, আবার পজিটিভ দিকও যেরকম আছে, তাহলে আমরা কি আমাদের চর্চার মাধ্যমগুলোকে এই আধুনিকায়ন করে ফেলতে পারি কিনা? এই যেমন যেহেতু সোশ্যাল মিডিয়া নির্ভর, সেহেতু আমরা সোশ্যাল মিডিয়াকে অ্যাট্রাক্ট করে, কারণ এখন সবাই ভাইরাল হতে চায়, তো হ্যাঁ, এই ভাইরালের মধ্যেও কিন্তু কোয়ালিটি ভাইরাল প্রোডাকশনও আছে। তো সেই ক্ষেত্রে আমরা যে কথাটা হাসান ভাইয়ের সাথে আসছিলাম, যে আমরা মানধাতা আমলের শিক্ষা ব্যবস্থাকে বা সাংস্কৃতিক চর্চাকে পরিহার করে আমরা ডিজিটালাইজ বা আমাদের প্রজন্ম যেভাবে শিখতে অভ্যস্ত, সেই অভ্যস্ততার আলোকে আমি মূল বিষয়বস্তুকে তার মাথায় ঢুকাতে পারি কিনা। ঠিক আছে, যেমন আমি আজকে এক্সাম্পল দিই, আমরা যদি আগে একটা সিম্পোজিয়াম বা সেমিনার বা অনুষ্ঠান করতে চেতাম, আমরা কিন্তু অডিটোরিয়ামে ডাকতে হতো, আলমগীর ভাই, হাসান ভাই ফোন দিত, শামীম আসো ঢাকা থেকে, আমাদের 3 দিন ধরে যাইতে হইতো। কিন্তু আজকে দেখেন আমরা ডিজিটাল সুফলের কারণে আমরা কিন্তু ঘরে বসেই আমরা ইয়ে করতে পারছি, এই আলোচনা করতে পারছি। তো এইটা একটা সুফল। তো ঈশ্বরদী সাহিত্য সাংস্কৃতিক পরিষদ যদি অনলাইন ভিত্তিক ক্লাস বা চর্চা চালু করে, তাহলে বা আলোচনা চালু করে, তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি বা বুঝাতে সক্ষম হচ্ছে, বা ইয়াং জেনারেশনকে ইনভলভ করা যেতে পারে। আমরা সেই পদক্ষেপ অবশ্য নিয়েছি। আমরা আগামীতে এটা চেষ্টা করব এটাকে দাঁড় করানোর জন্য। আমাদের হাসান ভাই আছেন, হাসান ভাই আমাদের সঙ্গে আছেন, হাসান ভাই আমাদের নির্দেশ দিবেন, আমরা সেইভাবে চালানোর চেষ্টা করব। আর সেলিম ভাই যাক অনেকক্ষণ পরে আসছে, ও তো ব্যস্ত মানুষ, আসছে। তো হাসান ভাই, যে আমি হাসান ভাইয়ের কিছু কিছু কথা কিন্তু আমি খুব গুরুত্বের সঙ্গে নিয়েছি, নোট করেছেন। যেমন এই যে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে পাশের হার এবং এই যে মানে চাপ সৃষ্টি করে নাম্বারিং, এই জিনিসগুলো কিন্তু খুব খারাপ একটা দিক চলে গেছে আমাদেরকে। এই জিনিসগুলো আমাদের সবাইকে এটাকে খুব প্রভাবিত করেছে। পরবর্তীতে যাতে যে সরকারি আসুক না কেন, এটা যাতে না হয়, আমি যে সরকারি আসুক তাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো আর কি আপনার মাধ্যমে। মানে খুবই একটা গুরুত্বপূর্ণ কথা, যে আমাদেরকেই কিন্তু আমরা যদি চাপ সৃষ্টি না করি। প্রফেসর হাসানুজ্জামান দীর্ঘদিন যাবৎ শিক্ষা সংস্কৃতি নিয়ে কাজ করে যাচ্ছেন। সমাজের অন্য মানুষের চাইতে শিক্ষা সংস্কৃতি, কবিতা আবৃত্তি, কবি তৈরি, এর ব্যাপারে তিনি সবচাইতে প্রাজ্ঞ। তার মুখ থেকেই কিন্তু কথাটা আসতে হবে, তাহলেই আমরা গাইডলাইন পাবো। সেলিম ভাই ইতিমধ্যে অফিস থেকে আমার মনে হয় বাসায় পৌঁছে গেছেন, এই জন্য আমি তাকে পছন্দ করি। তো সেলিম ভাইয়ের কাছে একটা কাজ করতেছিল আর কি। হ্যাঁ, তো সেলিম ভাইয়ের কাছে আমার সর্বশেষ প্রশ্ন, আমরা অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে এসে, যেহেতু আপনি সাংবাদিকতার পাশাপাশি আমাদের শিক্ষা সংস্কৃতি অঙ্গন নিয়েও কাজ করে থাকেন, আমাদের ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদের সাথে যুক্ত, আমাদের এখনো পর্যন্ত 9.68% হচ্ছে নারী ভোটার। নারীর মানে শিক্ষা ব্যবস্থা এবং নারীর সাংস্কৃতিক অঙ্গনের সাথে যুক্ত হওয়ার, আমার হঠাৎ করে কেন মনে হয় যে আমাদের নারীরা এখন মানে সব ধার্মিক হয়ে গেছে, মানে আদারওয়াইজ নেন না।
মানে সব ধর্ম, আমি ধর্মকে ছোট করে দেখছি না। এই প্রশ্নের আলাপ আমি কালকে আবার করব, কিন্তু আমার যে নিজস্ব একটা স্বকীয়তা আছে। আমি বাঙালি মুসলমান, আমি আরবিক মুসলমান না, ভারতীয় মুসলমান না, পাকিস্তানি মুসলমান না। আমার বাঙালি মুসলমান, আমার নিজস্ব একটা কালচার আছে, আমার নিজস্ব একটা স্বকীয়তা আছে, আমার নিজস্ব একটা চিন্তা চেতনা আছে এই পরিমণ্ডলে। তো সেখান থেকে নারীর শিক্ষা ব্যবস্থা বা সাংস্কৃতিক চর্চা নিয়ে আপনি আজ সাংবাদিক, দীর্ঘদিন ধরে লেখালেখি করেন এবং ছাত্রদেরকে নিয়েও আপনি কাজ করেন, এখান থেকে উত্তরণের উপায় কি মনে করেন আপনি, বা আপনার প্ল্যানিং কি, যে বা পরামর্শ কি? আনমিউট করবেন সেলিম ভাই, আনমিউট করবেন। তা আমি তারপরে আমার আমার অভিজ্ঞতা থেকে আমি বলি, সেটা হলো নারী শিক্ষার বিকল্প কিন্তু আসলে নাই এখন আমাদের। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের নারীরা এখনো কিন্তু পিছিয়ে আছে। যে 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 মুখে আমরা যতই বলি এবং শিক্ষার পরিসংখ্যান যতই বলি না কেন, নারী শিক্ষায় কিন্তু এখনো মেয়েরা পিছিয়ে আছে। যদিও আমরা রেজাল্ট হওয়ার সময় দেখি মেয়েরা ভালো রেজাল্ট করে, ছেলেরা খারাপ রেজাল্ট করে, কিন্তু শিক্ষা ব্যবস্থাটাই তো আসলে নষ্ট হয়ে গেছে। এই এই নষ্ট হবার পেছনে যে কারণগুলো, সেই কারণগুলো যদি আমরা খতিয়ে দেখতে যাই, তাহলে দেখবো যে সরকারের বিরুদ্ধে আমাদের সন্দেহের তীর, অভিযোগের তীর বলতে চলে হচ্ছে। যাবে। কারণ সরকারি যে নীতি নির্ধারণী জায়গাগুলো, সেই জায়গাতে বারবার এত পরিবর্তন হয় সিদ্ধান্ত, এবং তাদের যে মানে রাষ্ট্রীয় যে কি বলে সিদ্ধান্ত পরিবর্তন হয়। ফলে এই পরিবর্তন করতে করতে শিক্ষা ব্যবস্থাটাকে কিন্তু একটা খারাপ জায়গায় পৌঁছে নিয়ে গেছে। তো সেক্ষেত্রে আহ এরপরেও এই পিছিয়ে পড়ার পরেও মেয়েরা কিন্তু পড়াশোনা করে এখনো। আমি আমার একেবারে আমার বাড়িতেই আমি দেখি যে আমার ছোট ভাইয়ের মেয়েটা, ওর রোল সবসময় ফার্স্ট হয়, ব্যবসা স্কুলে পড়ে। আর ছেলেটা কিন্তু ওই ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে থাকে না, ও আরো অনেক পিছনে থাকে। ও মানে খেলাধুলা বা অন্যান্য ইয়েতে ব্যস্ত থাকে। তো সেই ক্ষেত্রে মেয়েরা পড়াশোনাটা করে, তাদেরকে যদি সঠিকভাবে নার্সিং করা হয়, তাহলে কিন্তু মেয়েদের মানে পড়ালেখায় আরো এগোনো সম্ভব। এর থেকে উত্তরণের জন্য আমার মনে হয় প্রথমেই এবং একমাত্র যে সরকারি যে নীতি নির্ধারণী জায়গাগুলো আছে, সেই জায়গাতে প্রথমত এবং শেষ শেষ অবধি সেই জায়গাটা পরিষ্কার করতে হবে। একজন মন্ত্রী, শিক্ষামন্ত্রী এসে একটা সিস্টেম চালু করে দিল, পরবর্তী আরেক শিক্ষামন্ত্রী এসে ওইটা বাদ দিয়ে আরেকটা করলো। একজন সচিব শিক্ষা মন্ত্রণালয়ে এসে সে একটা পরিপত্র জারি করে দিল, আরেকজন সচিব এসে আবার ওইটাকে বাতিল করে। এইটা করতে গিয়ে শিক্ষা ব্যবস্থাটাকে আরো বেশি ধ্বংসের দিকে নিয়ে আমরা যাওয়া হয়েছে। আমরা বুঝতে পেরেছি সেলিম ভাই, আমরা একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে আমরা বিদায় নিয়ে নিব। হাসান ভাই, সর্বশেষ আপনি নারী শিক্ষার প্রতি আপনি কি মনে করেন যে সামনে যেই নির্বাচিত সরকার হোক, আমাদের এই সিস্টেম গুলো উত্তরণ ঘটবে বা আমরা সমাধান পাবো? আপনি কি মনে করেন যে বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে আগামী নির্বাচনে? এক এক 10 সেকেন্ডে বলবেন। না না, প্রত্যাশা করতে তো অসুবিধা নাই, স্বপ্ন দেখতে হ্যাঁ, অসুবিধা নাই। আমরা আমাদের পিছনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকেই আমরা স্বপ্ন দেখতে পারি যে আমরা সমান অধিকার চাই, নারী পুরুষের সমান অধিকারের মধ্য দিয়ে আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশের সাফল্য দেখতে চাই। ধন্যবাদ সকলকে। আমার বোধহয় আর কথা বলার সুযোগ নাই আমরা এখানে। শেষ মুহূর্তে আমাদের আমরা আরো একদিন আরো আলোচনা করব। আপনারা জানেন যে আমরা 6 পর্বের অনুষ্ঠানে আজকে 4র্থ পর্ব শেষ করলাম। আগামীকালকে এবং পরশুদিন আরো বিশিষ্টজনরা আটঘরিয়া ঈশ্বরদীর অগ্রগতির আটঘরিয়া ঈশ্বরদী এই ধারাবাহিক অনুষ্ঠানটা প্রচারিত হবে। এবং আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, আপনাদের ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আলমগীর ভাই, 1 সেকেন্ডে আপনি একটু বিদায় নিয়ে নেবেন সর্বশেষ কথা বলে। শামীম ভাই, আমি আনন্দিত আপনাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আমার সেলিম ভাইকেও ধন্যবাদ, হাসান ভাইকেও ধন্যবাদ। এই অনুষ্ঠানে আমরা একসঙ্গে থাকার জন্য পাবনা টিভিকে ধন্যবাদ। আলমগীর ভাই, ধন্যবাদ। আপনি ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময়। সেলিম ভাই, আমি 5 সেকেন্ড আপনার কাছে, একদম শেষ মুহূর্তে। আমি আমি শুধু 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 একটি কথা বলেই শেষ করি। সেটা হলো যে শামীমা হোসেন ঈশ্বরদীর সাংস্কৃতিক অঙ্গনে এবং জাতীয়ভাবেও
জাতীয়ভাবেও তিনি হচ্ছে অনেক ভূমিকা রাখেন, অনেক কাজের সঙ্গে যুক্ত থাকেন। তো সাহিত্য সংস্কৃতি নিয়ে তার যে পথ চলা, সে পথ চলার সময়টা কিন্তু অনেক। এই সময়ের মধ্যে থেকেও যে ঈশ্বরদী পাবনাচারের নির্বাচন নিয়ে তার চিন্তা চেতনা ভাবনা থেকে নির্বাচন কেন্দ্রিক যে আলোচনার ব্যবস্থা করেছে পাবনা টিভি, সেই ব্যবস্থাকে আমি ধন্যবাদ জানাই। এই স্বপ্নটার কথা আমি শামীম আহসানের কাছ থেকে শুনেছি সম্ভবত বছরখানেক আগে থেকেই। শামীম বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রোগ্রামের অ্যারেঞ্জ করে থাকেন। তো সেইটা আমি সম্মান এবং আন্তরিকতার সাথে আমি ধন্যবাদ জানাই, এবং পাবনা টিভিকে ধন্যবাদ জানাই আমাকে এই টক শোতে যুক্ত করার জন্য। সেই সাথে সহকর্মী আলমগীর ভাই, হাসান ভাই যারা ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ পাবনা টিভি এবং সেলিম ভাই। ধন্যবাদ সেলিম ভাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা জানেন যে অগ্রগতির আটঘরে ঈশ্বরদীর চতুর্থ পর্ব আজকে আমরা আয়োজন করেছিলাম, যেখানে ঈশ্বরদী আটঘরিয়া গণমানুষের উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, বাজার ব্যবস্থা সব বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করলাম। আপনারা পাবনা টিভির এই আয়োজন দেখবেন, মতামত প্রকাশ করবেন পাবনা টিভির ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে, এবং আগামী যে জনপ্রতিনিধি যিনি আসছেন বা আসবেন তাদের কাছে আমাদের এই আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। ইতিমধ্যেই ইশতেহার ঘোষণা করেছেন প্রতিটি প্রার্থী, প্রতিজন। সেই ইশতেহারে আমাদের এই আলোচনার বিষয়বস্তুগুলো প্রতিফলিত হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শামীম আহসান আপনাদেরকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।